This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশি অনুপ্রবেশকারী মৃত ভোটার সব মিলিয়ে 25 থেকে 30 লক্ষ নাম এখনো ভোটার লিস্টে রেখে দেওয়া হয়েছে। বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। ইয়ারোদের সঙ্গে তৃণমূলের পরামর্শদাতা সংস্থাকেও নিশানা শুভেন্দুর। যারা এই কারচুপি করেছেন কেউ ছাড় পাবেন না, হুঁশিয়ারি বিরোধী দলনেতার। এসআইআরে 1 কোটির কাছাকাছি নাম বাদ যাবে বলেও আবারও দাবি শুভেন্দুর। আইপ্যাকের ওই ইতরগুলো কিছু ইয়ারোদের নেতৃত্বে ওই মনোজ পন্থের উদ্যোগে 25-30 লক্ষ এইরকম বাংলাদেশি অনুপ্রবেশকারী মৃত ভোটারের নাম রেখে দিয়েছে। এই কারণেই ইলেকশন কমিশন সঠিকভাবে নিরপেক্ষ অবজারভার জোন ওয়াইজ এবং জেলা রাজ্যে দিয়েছে। শ্বশুরকে বাবা, বাবাকে শ্বশুর বানানোর খেলা ধরা যাবে, ধরা পড়বে। সঠিক এসআইআর হলে 1,25,30 লক্ষ লোকের নাম বাদ যাওয়া উচিত। এখানে 100% এসআইআর হবে না, তারপরেও 1 কোটির কাছাকাছি নাম বাদ যেতে বাধ্য। প্রথম রাউন্ডেই 1/2 কোটির বেশি নাম বাদ যাবে। সোফার মাই ইনফরমেশন অ্যান্ড নলেজ 41 লক্ষ নাম অলরেডি ডিলিটেড। অপদার্থ ইলেকশন কমিশন নিজেদের কাজটা ঠিক করে করতে পারে না। এই পুরো প্রসেসটা তো ইলেকশন কমিশন করছে, বিজেপি তাদের সাহায্য করছে। আজকে এই সুর কেন? এটা কি হতাশার বহিঃপ্রকাশ না হতাশার হাহাকার যে এত লক্ষ লোক রেখে দেওয়া হয়েছে? আর কথায় কথায় বলছেন আমরা 6 নম্বর 7 নম্বর 8 নম্বর ফর্ম রেডি করে রেখেছি। আরে মশাই, সকলেই জানে এই ফর্মগুলো সাধারণ মানুষের জন্য, ডাউনলোড করতে সময় লাগে না, আবার রেডি করে রাখাটা কি? দেখুন, এই নিয়ে পরপর 3 দিন মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং তিনি বলছেন বিএলওদের নিরাপত্তার দায়িত্ব কমিশনার। বললেন শ্রমিক ভট্টাচার্য, আপনি দিল্লিতে বসে থাকবেন না, বাংলায় আসুন, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, গোসাবায় যান। জ্ঞানেশ কুমারকে বার্তা শ্রমিকের। এতদিনে বাস্তব বুঝতে পারলো বিজেপি, খোঁচা দিচ্ছে তৃণমূলও। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞান গর্ব 2-3টে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। নিরাপত্তা দিতে হবে নির্বাচন কমিশনকে, দিল্লি থেকে বসে থাকলে হবে না। প্রয়োজন হলে জ্ঞানেশ কুমারকে এখানে আসতে হবে। আমরা তো জ্ঞানেশ কুমারকে বলছি যে আপনি দিল্লিতে বসে থাকবেন না, আসুন বাংলায় এসে দেখুন, আপনারও জীবনে একটা অভিজ্ঞতা হবে। গণেশ কুমারকে কলকাতায় আসতে হবে, গণেশ কুমার চামচ দিয়ে ওনাকে খাইয়ে দেবে, ওনাকে জিতিয়ে দেবে, সার্টিফিকেট দিয়ে দেবে। এটা কি মামার বাড়ির আবদার নাকি? আমার নিজের ক্ষমতা নেই, আমি অপদার্থ মানুষের সাথে যোগাযোগ নেই, আমার সংগঠন নেই, তাই গণেশ কখনো নির্ভর করছে রাজভবনের ওপরে, মানে ওই গভর্নরের ওপরে, আবার কখনো নির্ভর করছে জ্ঞানেশ কুমারের ওপরে। আরে তোর নিজের কুমারের ওপরে কবে নির্ভর করবি? আমরা তো আমাদের কুমার, অর্থাৎ আমাদের পার্টির ছেলেদের ওপর আমি নির্ভর করছি। আর উনি কখনো ইডির ওপরে, সিবিআই এর ওপরে, জ্ঞানেশ কুমারের ওপরে, রাজভবনের ওপরে নির্ভর করে পরনির্ভরতা করে কখনো যুদ্ধ জেতা যায় না। দেখুন, এই যে এসআইআর এর কাজ চলছে না, এসআইআর এর কাজ চলাকালীন একাধিক জায়গা থেকে আমরা খবর পেয়েছি বিএলওদের অসুস্থতার। এবারে একই খবর বর্ধমানের, সেখানকার ভাতারে, সেখানে আবারও অসুস্থ হয়ে পড়লেন এক বিএলও। এসআইআর এর কাজের চাপেই রবীন্দ্রনাথ রায় অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি। শনিবার রাতে বুকে ব্যথা দেখা দিলে এবং এর পাশাপাশি আমরা যেদিকে নজর রাখছি,
আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, রাজ্যে এসআইআর এর কাজ চলছে এবং এসআইআর এর কাজ চলাকালীন একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিএলওদের অসুস্থতার খবর সামনে আসছে। বর্ধমানের ভাতারে সেখানে বিএলও অসুস্থতার খবর সামনে আসছে। এসআইআর এর কাজের চাপে রমেন্দ্রনাথ রায় অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি পরিবারের। শনিবার রাতে বুকে ব্যথা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি, সেখানেই তার চিকিৎসা শুরু হয়। শরীরে হঠাৎ যেটা হলো, কাজ করতে করতে হঠাৎ মাথা ঘুরছিল, তারপরে তো মাথায় তেল জল দেওয়া হলো, আদার্স যে ইয়েটা থাকে সেটা করা হলো। তারপরে কয়েকবার বমি হলো, বমি হওয়ার পরে শরীরে যখন ঘাটতি পড়ছে তখন মারুতির দিন ডেকে গাড়ি ডেকে হাসপাতালের ব্যবস্থা। বিএলওরা কাজ করতে গিয়ে কি আমরা শরীর বিএলও কাজ ধরুন সরকারি চাকরি করছি, প্রেশার একটা অলরেডি থাকে, কারণ টাইমটা আমাদের খুব কম। আর বিশেষ করে এখানে এই 5G বা 4G কাজ না করার জন্য জটিলতা বেশি আছে। আর এই মুহূর্তে যে দিনের সব থেকে বড় খবর আমরা লাগাতার নজর রেখে চলেছি, পশ্চিমবঙ্গ সহ 9 রাজ্য এবং 3 কেন্দ্রশাসিত অঞ্চলে 7 দিন বাড়লো এসআইআর এর সময়সীমা। রাজ্যে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার দিন বাড়লো 7 দিন। তার মানে এতদিন পর্যন্ত ঠিক ছিল যে 4 ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম জমা দিতে হবে, সেই সময়সীমা বেড়ে এবার 11 ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে। এর ফলে স্বাভাবিকভাবেই গোটা এসআইআর প্রক্রিয়ায় 7 দিন করে পিছিয়ে গেল। 7 দিন পিছলো খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন। এবার আর 9 ডিসেম্বর নয়, তার পরিবর্তে 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন। তার পাশাপাশি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও আরও 7 দিন পিছিয়ে গেল। এবার 7ই ফেব্রুয়ারির বদলে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। আর এদিকে শীতকালীন অধিবেশনের আগে এসআইআর ইস্যুতে তৃণমূল এবং কমিশনের মধ্যে সংঘাত তুঙ্গে। রাজ্য সরকারের বিরুদ্ধে বিএলও ইআরওদের বর্ধিত ভাতা আটকে রাখার অভিযোগ জাতীয় নির্বাচন কমিশনের। আর এই নিয়েই সরগরম বাংলার রাজনৈতিক মহল। এবার বিজেপি এবং কমিশনকে একযোগে আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, কমিশনের জারি করা 4 মাস পুরনো সরকারি নির্দেশিকা ঘুরিয়ে আবার প্রচার করে ভুয়ো উত্তেজনা তৈরির চেষ্টা করা হচ্ছে বিজেপি তরফে। এটা বিজেপির অপপ্রচার। অভিষেকের আরও দাবি, এতে স্পষ্ট যে বিজেপির নির্বাচনী কৌশল এসআইআর শুধু ব্যর্থই হয়নি, একেবারে ভেঙে পড়েছে। সাধারণ মানুষের কাছে এসআইআর এর পর্দা ফাঁস হয়ে গেছে। আগামী বছর বিধানসভা নির্বাচনে বাংলায় ফের হারের মুখ দেখতে হবে বিজেপিকে। আক্রমণ তৃণমূল কংগ্রেসের সেনাপতি। নির্বাচন কমিশনকে আগে জিজ্ঞাসা করতে বলুন, যখন রাজ্যের ন্যায্য প্রাপ্য বরাদ্দ কেন্দ্র আটকে রাখে তখন সেই নিয়ে নির্বাচন কমিশন কি নাক গলিয়েছে? তাহলে হঠাৎ করে 4 মাস আগের পুরনো নোটিশ এখন সামনে আনার অর্থ কী? যখন বুঝতে পারছে এসআইআরের মাধ্যমে ভোট চুরি করতে গিয়েছিল, সেই ভোট চুরি করতে পারেনি, তৃণমূল কংগ্রেসের বিএলএ-2রা আটকে দিয়েছে, তখন এই নোটিশটাকে সামনে আনার অর্থই হচ্ছে কার্যত জলটাকে ঘুলিয়ে দেওয়া। আসলে রাজ্য সরকারের ভান্ডার খালি, তাই বিএলওদের দেয়নি। দম থাকলে সত্যি কথাটা বলুন, পাল্টা সুকান্ত মজুমদার। দম থাকলে সত্যি কথা বলুন, বিএলওদেরকে যে 18,000 টাকা করে দেওয়ার কথা নির্বাচন কমিশন বলেছিল, সেটা তৃণমূল কংগ্রেস এই সরকার দিয়েছে কি দেয়নি? হ্যাঁ নাতে উত্তর, সাদা আর কালো তো, এখানে তো ভেগ জায়গা নেই। ভেগ কথা বলছেন কেন? দম থাকলে এত বড় বড় কথা বলেন, এইটুকু বলতে পারছেন 18,000 টাকা দিইনি, নেই সরকারের কাছে টাকা, ভান্ডার খালি। দেখুন, আসন্ন বিধানসভা নির্বাচন বেশি দিন আর নেই এবং এই বিধানসভা নির্বাচনে হট সিট কোনটা? হট সিট অবশ্যই নন্দীগ্রাম। আর সেই নন্দীগ্রামে এবারে প্রার্থী হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুকান্তর দাবি ঘিরে বিতর্ক বেঁধেছে। নন্দীগ্রাম থেকেই ভোটে দাঁড়াবেন অভিষেক, সে কারণেই পছন্দের পুলিশ অফিসারদের নন্দীগ্রামে বদলি। দাবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। নন্দীগ্রামে দাঁড়ালেও কেউ ভোট দেবে না, আগেই বলেন শুভেন্দু অধিকারী। আমার কাছে যা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে, সেই জন্য নিজের পোঁধরা অফিসারদেরকে ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে। ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, সেই উপমুখ্যমন্ত্রী হবার জন্য উনি নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবেন বলে আমার কাছে খবর আছে, বিশ্বাস করছি।
কদিন আগে বিজেপির শীর্ষ নেতৃত্ব শুভেন্দু অধিকারীর পছন্দের লোককে রাজ্য সভাপতি করেনি, অর্থাৎ বিজেপির শীর্ষ নেতৃত্ব যে লোকসভার ফলের পরে 18 থেকে 12-তে নেমে যাওয়ার পরে শুভেন্দুকে কার্যত অপছন্দের তালিকায় ঠেলে দিয়েছেন, সাম্প্রতিক ঘটনাক্রমেই সেটা পরিষ্কার। তাই নন্দীগ্রামের বুকে যখন পঞ্চায়েতের নির্বাচনে আমরা দেখেছি জেলা পরিষদের আসনেও তৃণমূল জিতেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এবার শুভেন্দু অধিকারীর সামনে সত্যিকারের চ্যালেঞ্জ। ওখানে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি অবধিও লাগবে না, একটা বুথ স্তরের কর্মীকেও যদি তৃণমূল কংগ্রেস দাঁড় করায় তাহলে নন্দীগ্রামের বুকে এবার শুভেন্দু অধিকারী পরাজয় নিশ্চিত। কিন্তু হ্যাঁ, বিজেপির শীর্ষ নেতৃত্ব চাইছেন যাতে শুভেন্দু অধিকারী পরাজয়টা আরও বেশি সুনিশ্চিত হয়, তাই জন্য তারাই আপ্রাণভাবে আবেদন জানাচ্ছেন যাতে দলের শীর্ষ নেতৃত্ব শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী হয়। সুকান্ত মজুমদার পরে তার এই মন্তব্যের জন্য কি ব্যাখ্যা দিয়েছেন এবার সেটা শোনাবো আপনাদের। সেটা আমাদের দল ঠিক করবে, আমাদের দল যখন সময় আসবে ঠিক করবে, তবে এবার আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেখানেই দাঁড়াবেন সেখানেই হারাবো। জায়গা চেঞ্জ করেন, মানে ভবানীপুর ছেড়ে অন্য কোথাও যান, যে আসুন না সেখানে লোক দাঁড় করাবো। হ্যাঁ, এখন যদি ফলতাতে গেলেও হারিয়ে দেওয়া যাবে। এখন যদি এমন জায়গায় যায়, রাহুল গান্ধী যেরকম কেরলে পালিয়েছেন যে গিয়ে যেখানে লুঙ্গি বাহিনী বেশি আছে, তাহলে হয়তো জিতে যাবেন বাই চান্স। একই ভোটারের দুই বাবা, বেনিয়মের অভিযোগ এবার শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্রে। নন্দীগ্রাম বিধানসভার দাউদপুর এবং কেন্দামারি পঞ্চায়েত এলাকার ভোটার শেখ জুলফিকার। একটি বুথের তালিকায় বাবার জায়গায় তাঁর কাকা শেখ মফিজুল ইসলামের নাম, অন্যটায় শ্বশুর শেখ ইনামুল হোসেনের নাম রয়েছে। বিডিও অফিসে অভিযোগ দায়ের করেছেন জুলফিকারের কাকা এবং স্থানীয় বিজেপির বিএলএ। ওর তো নিজস্ব বাবা আছে, তার নাম শেখ মনিরুল ইসলাম, তো তাকে বাদ দিয়ে আমাকে বাবা কেন করলো? কি উদ্দেশ্য? তাহলে ওর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার। ছেলে বলে দাবি করবে। আপনার ছেলে নেই? না, আমার ছেলে নেই। অভিযোগ হচ্ছে আমার 193 নম্বর বুথ দাউদপুর নয়নানে যে স্থায়ী বাসিন্দা শেখ জুলফিকার, ও কি করেছে, নিজের চাচাকে পিতা বানিয়ে এখানে ভোটার কার্ড করেছে। এই একই ব্যক্তি কেন্দামারি অঞ্চল 216 নম্বর বুথে সেখানে শ্বশুরকে পিতা বানিয়ে ফর্ম ফিল আপ করে সেখানেও ডাউনলোড করেছে। সরকারি বিএলওকে জানালাম, জানার পরে উনি কর্ণপাত করলেন না। শাসক দলের মদতে উনি কি করলেন, তার ফর্মটা ডাউনলোড করেছেন। পুরো একবারে শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে লিপ্ত হয়ে একবারে ভুয়ো ভোটার রাখার জন্য উনি উঠে পড়ে লেগেছেন। এবার যার বিরুদ্ধে অভিযোগ, সেই জুলফিকারের দাবি যে ভোটার তালিকা স্থানান্তরের সময় এই ভুল হয়েছে। জন্মসূত্রে আমি নয়নান গ্রাম নিবাসী। নয়নানে বড় হওয়া, পড়াশুনো সমস্ত কিছু নয়নান থেকে। বিবাহ সূত্রে আমি গোবিন্দপুরে বিয়ে করি, সেখান থেকে আমি ভোট ট্রান্সফার করি গোবিন্দপুরে। নির্বাচন কমিশনের কোনো সাইডের গণ্ডগোলের জন্য এখানে বাবার নামের জায়গায় শ্বশুরের নাম উঠেছে, কিন্তু সেখানে সেই জায়গায় যে আমার নাম আছে আমি জানতাম না। কোন জায়গায়? নয়নানে যে আমার নাম আছে আমি জানতাম না। এখন এসআইআরের পরে যখন আমার ওখান থেকে যখন খবর পাই যে এখানেও আমার ফর্ম এসেছে, ওখানেও ফর্ম আছে, আমি যেহেতু সেখানে আমার বাসস্থান, বাবার নামে সমস্ত সেখানে সব কিছু, সেই জন্য সেখানে আমি ফর্ম পুরো করেছি। এখানে বিডিও অফিসে বিডিও সাহেব আমাকে তলব করেছিল, আমি গিয়ে বিডিও সাহেবের কাছে সমস্ত ডকুমেন্টস দিয়ে এখানে ডিনাই করে দিয়েছি এখানে কারো ফর্মটাকে।